আমি তখন কাজ করি বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকে। দিনাজপুর জেলাতে বদলি হবার পর আমার পরিচয় হয় সুধন্য দত্তের সাথে। সুধন্য আমার চেয়ে কয়েক বছরের ছোট, তবুও ওর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল আমার। ওর বাবা এখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 3 পুরুষের ব্যবসায় অঢেল উপার্জন ওদের। সুধন্যকে তাই 10টা 5টার কাজে বাধা পড়তে হয়নি। ওর সময় কাটে নাটক, থিয়েটার করে আর বন্দুক ছুড়ে বিলের পাখি মেরে। ব্যাংকের কাজ অনেক সময় খুব একঘেয়ে হয়ে ওঠে, তাই ঠিক করলাম কিছুদিন পাহাড়ে বেরিয়ে আসব। রিসরায় আমাদের পাড়ায় থাকতেন নিবেশ কাকারা। বহুকাল আগে ওনার বাবা একটা বাড়ি কিনেছিলেন সিংভূমের মেঘাতুবুরুতে। ঠিক করলাম ওখানেই যাব কদিনের জন্য। নিবাস কাকাকে চিঠি লিখে ওই বাড়িতে ওঠার অনুমতি নিয়ে নিলাম। উনি জানালেন বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা ঈশ্বর মুর্মুকে আমার যাওয়ার কথা বলে রাখবেন। একা না গিয়ে একজনকে সঙ্গী হিসেবে পেলে বেশ হতো। সুধন্যকে বলতেই ও সঙ্গে যেতে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনেই পৌঁছালাম মেঘাতুবুরু। অজস্র ছোটখাটো টিলা আর পাহাড়ে ঘেরা এই শহর। নিবাস কাকাদের বাড়িটার নাম বনজ্যোৎস্না। একসময় এই অঞ্চলে অনেক অবস্থাপন্ন বাঙালিরা আসতেন জল হাওয়া বদলাতে। তাদেরই অনেকে বাড়িও বানিয়েছিলেন এখানে। কালে দিনে তাদেরই বংশধরেরা দুরাবস্থায় পড়ে প্রায় জলের দরে ওই বাড়িগুলি বিক্রি করে দেয়। এই রকমই এক প্রায় দেউলিয়া হয়ে যাওয়া লোকের থেকে বাড়িটা কিনেছিলেন নিবেশ কাকারা। আমরা যেখানে বাস থেকে নামলাম সেখান থেকে বনজ্যোৎস্না পর্যন্ত হেঁটেই উঠতে হবে। বাড়িটা মাঝারি উচ্চতার একটা টিলার উপর তৈরি। শাল, পিয়াল, মহুয়ার ছায়ায় হাঁটার ক্লান্তি অবশ্য খুব একটা বোধ হচ্ছে না। আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে ঈশ্বর মুর্মু। বনজ্যোৎস্না বাড়িটা দেখে সুধন্য তো বেজায় খুশি। বাড়ির ওপর এর তৈরি সাল লেখা 1901। প্রায় অর্ধ শতাব্দী আগে যিনি এই জায়গায় এমন বাড়ি তৈরি করেন, তার আর যাই হোক শৌখিনতা আর টাকা পয়সার অভাব ছিল না। এখানে আসার সময় সুধন্য যতটা চনমনে ছিল রাতের খাবার টেবিলে, তাকে ততটাই নিস্তেজ লাগছিল। ঈশ্বর মুর্মুর স্ত্রীর তৈরি লাল আটার রুটি আর বেগুনের ঝাল আমার বেশ লাগলেও সুধন্যের বোধহয় পছন্দ হয়নি। খাবার পর আমরা দোতলার ঝুল বারান্দায় এসে বসলাম। এই বাড়িতে এখনো বিজলি বাতি আসেনি, কিন্তু সারা চরাচর তখন ভেসে যাচ্ছে গোল থালার মতো শুক্লা পক্ষের চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায়। আমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে কতক্ষণ ডুবেছিলাম জানি না। আমার চমক ভাঙল সুধন্যের ডাকে। বীরেন্দা, একটা শব্দ শুনতে পাচ্ছ? যেন কেউ তালে তালে মাদল বা নাগরা জাতীয় কিছু বাজাচ্ছে। কান পেতে শুনলাম আমি। ভুল বলেনি সুধন্য। শব্দ একটা আসছে ঠিকই, কিন্তু সেটা খুব কাছাকাছি কোথাও নয়। বনজ্যোৎস্না বাড়িটার বাইরে কিছু দূর থেকেই শুরু হয়েছে শাল পিয়ালের জঙ্গল। এত রাতে কে সেখানে মাদল বাজাচ্ছে? এত রাতে আর হাঙ্গামা করার দরকার নেই, সে না হয় কাল সকালে দেখা যাবে। আমি বাধা দিয়ে বললাম। আমরা শোবার ঘরে এসে দেখি ঘরখানা অন্ধকারে ডুবে রয়েছে। ঈশ্বরকে বলেছিলাম মাটির কুজোয় আমার জন্য খাবার জল রাখতে, সেটাও নেই। বার দুয়েক ডাকলাম ঈশ্বরকে, কিন্তু সে কোনো সাড়া দিল না। এবার বেশ রাগ হলো আমার। ও কি এখনই ঘুমিয়ে পড়ল?
সিঁড়ির পাশের দেয়াল ধরে একতলায় নামলাম। কূপকূপে অন্ধকারে খুব সাবধানে পা ফেলে ঈশ্বরের ঘরের কাছে এলাম। দরজায় হালকা ঠেলা দিতেই ধাতব কিছু একটা হাতে ঠেকল। ভালো করে ধরে বুঝলাম দরজায় তালা দেওয়া রয়েছে। তাহলে কি ঈশ্বর বা তার স্ত্রী বাড়িতে নেই? এত রাতে কোথায় গেল তারা, তাও আবার আমাদের কিছু না জানিয়ে? হঠাৎই একটা ব্যাপার দিনের আলোর মতো উপলব্ধি করলাম। এখানে বেড়াতে এসেছি ঠিকই, কিন্তু জায়গাটা তো আমাদের সম্পূর্ণ অচেনা। এসেছি শুধু নিবেশ কাকার এই চাকর ঈশ্বর মুর্মুর ভরসায়। সেই কিনা আমাদের এই রাতের বেলা এভাবে একা ফেলে রেখে বেরিয়ে গেল। একটা অজানা আশঙ্কা মনে নিয়ে আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। একটু বেরোচ্ছি, আশা করি বেশি দেরি হবে না। আমি না ফেরা পর্যন্ত ঈশ্বর মুর্মুকে কাল রাতের ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করবে না। সুধন্য। পরদিন ঘুম ভাঙার পর দেখলাম সুধন্য তার ঘরে নেই। তার জায়গায় আমার নামে পেলাম এই চিঠিটা। কি আর করি, নিচের বৈঠকখানায় গিয়ে বসলাম। রান্নাঘরের খুটখাট শব্দে বুঝলাম ঈশ্বর মুর্মু আর তার স্ত্রী সেখানে কাজ করছে। আমি সদর দরজার দিকে পিঠ করে বসেছি। আমার ঠিক সামনে আছে একটা আয়না। দরজাটা সেটায় স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎই মুখ তুলতেই আমি প্রায় আঁতকে উঠলাম। আয়নায় একটা ভয়ঙ্কর মুখ ভেসে উঠেছে। চকিতে আমি ঘুরে দাঁড়াতেই দেখি দরজায় একটা অতি ভয়ালো দর্শন মুখোশ পরে একটা লোক দাঁড়িয়ে। হঠাৎই লোকটা মুখোশটা খুলে ফেলে সশব্দে হেসে উঠল। এ কি, এ তো সুধন্য। খুব চমকে গেলেও সুধন্যের এই ঠাট্টা তামাশা করার স্বভাবের সাথে আমি পরিচিত। তবুও রাগের সাথে বলে উঠলাম, উফ, হার্ট ফেল করি দিতে তুমি আমার। এসব হচ্ছেটা কি? এই মুখোশ তুমি কোথায় পেলে আবার? সুধন্য কিছু উত্তর দেবার আগেই আমার মুখ ঘুরে গেল রান্নাঘরের দরজার দিকে। একটা অস্ফুট শব্দ করে সেখানে দাঁড়িয়ে আছে ঈশ্বর মুর্মু। তার চোখ বিস্ফারিত, শরীরটা ঠক ঠক করে কাঁপছে। হাতে ধরা চায়ের কাপটা মেঝেতে খসে পড়ে সশব্দে ভেঙে যায়। হলো কি লোকটার? মৃগী নেই তোর? হঠাৎই বাড়ির বাইরে থেকে আর একটা চিৎকার ভেসে এলো। গলার স্বরে বুঝলাম এই ঈশ্বর মুর্মুর স্ত্রী কমলা। ওর আবার কি হলো? স্বামী স্ত্রী দুজনেই কি ছিটগ্রস্ত? ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে এসে দেখি কমলা স্থানুর মতো দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে একটা বেঁধে রাখা মোড়গের দিকে। এত বড় মোড়ক শহরাঞ্চলে সহসা দেখা যায় না। তবে যেটা নজর কাড়ার মতো তা হলো তার কুচকুচে কালো রং। কড়া রোদে সরাসরি তাকালে চোখ যেন ধাঁধিয়ে যায়। আমি এবার ঘুরে তাকালাম সুধন্যর দিকে। মুখে একটা মিটি মিটি হাসি নিয়ে সে তখন বারান্দায় দাঁড়িয়ে। আমি আর থাকতে না পেরে তার উদ্দেশ্যেই বললাম, ভাই সুধন্য, এসব কি হচ্ছে? সকাল থেকে এক কাপ চা পর্যন্ত জোটেনি। সুধন্য চা খায় না। সে আমার চা না পাবার কষ্ট কি করে বুঝবে? অভ্যস্ত কায়দাতেই কাঁধ ঝাঁকিয়ে সে বলল, আর সারাদিনের খাওয়া তার কি হবে? কোথায় ভেবেছিলাম এখানে এসে দুবেলা ফাউল কারি আর মুরগির রোস্ট খাবো, তার জায়গায় জুটছে রুটি আর বেগুনের তরকারি। আচ্ছা তুমিই বলো, বেড়াতে গিয়ে এসে মানুষ এসব খায়? এই কমলাকে মাংস রাঁধতে বলায় সে কি বলে জানো? আগামী পূর্ণিমা অবধি এদের কি একটা পর্ব চলবে। ততদিন জঙ্গলে সব জন্তু জানোয়ার কি এক বোঙা দেবের কাছে নাকি বলি প্রদত্ত। এই দেবতার প্রধান পূজারী ছাড়া আর নাকি কেউ বলি দিতে পারবে না। যতদিন এই পর্ব চলবে ততদিন নাকি আমাদের এই শাক পাতা খেয়েই থাকতে হবে। তাই আজ সকালে আমি গিয়ে এই মোড়কটা নিয়ে এসেছি। ঈশ্বর মুর্মু আর কমলা তখন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে। আমি ওদের একটু ধমকেই বললাম, এই শোনো, তোমরা ভেতরে যাও, দুপুরের জন্য যা হোক একটু কিছু রেঁধে দাও, যাও। ওরা নীরবে ভেতরে চলে গেল। দোতলার ঘরে এসে বলছি, আমি এবার সুধন্যের দিকে চেয়ে বললাম,
সুধন্যবাবু, এইবার একটু ঝেড়ে কাশ হতো। কোথায় গিয়েছিলে শেষ রাতে? আর এই পিলে চমকানো মুখোশটাই বা কি জন্য জুটিয়েছো? এখানেও কি কোনো যাত্রাপালার পাঠ করছো না গিয়া? বলেই সুধন্য সিঁড়ির দিকে এগোলো। ঘরে ঢুকে সুধন্য দরজাটা ভেজিয়ে দিয়ে বলতে লাগলো, এই বোঙাদে বার্তার পর্বের কথা কাল তোমায় বলা হয়নি, তাই যখন কাল রাত্রে তুমি বললে যে ঈশ্বর আর কমলা বাড়িতে নেই, তখনই ঠিক করি ব্যাপারটা খতিয়ে দেখব। এমনিতেই ভেবেছিলাম আজ সকালে জঙ্গল থেকে বন মোরগ মেরে আনব। শেষ রাতের দিকে যখন বেরিয়েছিলাম তুমি তখন ঘুমিয়ে। জঙ্গলের দিকে খানিক এগোতেই কাল রাতের সেই দ্রিমি দ্রিমি শব্দটা আরেকবার কানে আসে। শব্দটাকে অনুসরণ করে প্রায় আধ মাইল হাঁটার পর এসে পৌঁছালাম একটা ছোট্ট ঝিলের কাছে। জঙ্গলের ভেতর ভোরের আলো তখনও অস্পষ্ট। সেই আধো অন্ধকারে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। একজন লোক ঝিলের জলে নেবে মাথার উপর হাত জোর করে কিছু একটা মন্ত্র পড়ছে ভিড় করে। ঝিলের ধারে একটু দূরে একটা কালো মোরগ বাঁধা রয়েছে। একটা লোক কাছেই বসে পাথরে ঘষে একটা ছুরিতে শান দিচ্ছে। মিনিট 10 মতন পুরো দৃশ্যটা পর্যবেক্ষণ করলাম আমি। লোকটাকে চিনতে পারাতেই মাথা গরম হয়ে গেল। সুযোগ বুঝে একসময় পা টিপে টিপে মোরগটার দিকে গিয়ে খপ করে চেপে ধরলাম সেটার মুখ। মোরগটা নিয়ে সন্তর্পণে সরে পড়ছি, এমন সময় এই অদ্ভুত মুখোশটা চোখে পড়ায় এটা কেউ তুলেনি। তারপর এখানে ফেরার পর কি হলো সে তো দেখলেই। কিন্তু তুমি লোকটাকে চিনলে কি করে? আমরা তো কালই এখানে এসেছি। শুধু আমিই না, লোকটাকে তুমিও চেনো। সে আর কেউ না, এই বাড়ির চাকর ঈশ্বর মুর্মু। আমাদের খাওয়াবে শাক পাতা আর নিজে জঙ্গলে গিয়ে মুরগি মাটন উড়িয়ে বনভোজন করবে। তার হতে দিচ্ছি না, তাই মোরগটাকেই দিলাম হাপিস করে। সেদিন আমার সময় কাটলো একটা বই পড়ে, আর সুধন্য নিজেকে ব্যস্ত রাখলো পেশেন্স খেলা নিয়ে। সন্ধ্যা নাগাদ দেখলাম সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাতে খেতে উঠল না। আমি ভাবলাম হয়তো ক্লান্ত, তাই আর আপত্তি করিনি। সেই রাত্রে কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ কোনো একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। পাশ ফিরতেই দেখি সুধন্য নেই, হয়তো কল ঘরে গেছে। কয়েক মিনিট পর আমি ঘরের লাগোয়া বারান্দায় এসে দাঁড়াই। আকাশের হালকা মেঘ সরে গিয়ে চাঁদের আলো এখন অনেকটাই পরিষ্কার। বাড়ির ফটকটা তাই স্পষ্টই দেখা যাচ্ছে। মৃদু হাওয়ায় ঘুমের ঘোরটা একটু কাটতেই চমকে উঠলাম আমি। ফটকের বাইরে একটি লোক নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। চেষ্টা করেও লোকটার চেহারা ভালো করে ঠাউর করতে পারলাম না। কলঘরটা একতলার বারান্দায় শেষ মাথায়। ফটকের কাছে দাঁড়িয়ে থাকা লোকটা সুধন্যর কোনো ক্ষতি করল না তো? কিছু না ভেবে সিঁড়ি ভেঙে ছুটলাম একতলায়। একতলার কূপকূপে অন্ধকারে কোনো রকমে হাতড়ে হাতড়ে কলঘরের সামনে পৌঁছালাম। আশ্চর্য, সুধন্য এত অন্ধকারে কোনো আলো ছাড়াই নিচে নেমেছে নাকি? কিন্তু আর এত ভাবার সময় নেই। কলঘরের দরজাটায় একটু চাপ দিতেই সেটা খুলে গেল। ভেতরে কেউ নেই। আমি প্রমাদ গুনলাম, ঈশ্বর আর কমলাকে বিকেলের পর থেকেই আর এ বাড়িতে দেখিনি। সুধন্যকেও খুঁজে পাচ্ছি না। তার মানে কি এই প্রায় জঙ্গলে জায়গার এই বাড়িতে আমি সম্পূর্ণ একা? সহসা কাল রাতের সেই ঢোলের বাদ্যি আবার কানে এলো। তালে তালে তার গতি যেন বেড়েই চলেছে। পা টিপে টিপে বাড়ির ফটকের দিকে এগোলাম। লোকটা এখনো ওখানেই দাঁড়িয়ে। এবার একটু ভালোভাবে তাকে দেখতে পেলাম। লোকটার মুখে অনেকটা রয়েছে সুধন্যের নিয়ে আসা সেই মুখোশটা। মুখোশটা থাকতেই হয়তো দোতলা থেকে তার মুখ আমি ঠিক মতো দেখতে পাইনি। জঙ্গল থেকে বাজনার শব্দ স্পষ্টতর হতেই লোকটা যেন খানিক নড়ে উঠল। যন্ত্রচালিতের মতো সে এগিয়ে চলে জঙ্গলের দিকে। আমি তখন ফটকের খুব কাছে এসে দাঁড়িয়েছি। হঠাৎই নিজের মধ্যে এক অদ্ভুত
প্রতিক্রিয়া লক্ষ্য করলাম। কিছু বুঝে ওঠার আগেই দেখি আমি সেই অজ্ঞাত ব্যক্তির পিছু নিয়ে হেঁটে চলেছি। নিজের দুটো পায়ের ওপর যেন আর কোনো নিয়ন্ত্রণ নেই আমার। ঢোলের দ্রিমি দ্রিমি শব্দ তখন বেড়েই চলেছে। মহুয়া বনের তীব্র গন্ধে চারিদিক ম ম করছে। শাল বনের মধ্যে দিয়ে জ্যোৎস্না চুইয়ে পড়ে মাটিতে অদ্ভুত সব নকশা তৈরি হয়েছে। বনের পাথুরে পথে আমার পা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, কিন্তু তবু চলার বিরাম নেই। একটা প্রশ্ন অনেকক্ষণ থেকেই মাথায় ঘুরছিল, যাকে অনুসরণ করছি সে কে? আলো আধারিতে শুধুই তার সিলুয়েট দেখতে পাচ্ছি। ঢোলের বাদ্যি ক্রমাগত বেড়েই চলেছে। তার গুরুগম্ভীর ধ্বনি বীরমহীন ভাবে ভেসে আসছে। কতক্ষণ এভাবে চলেছি জানি না। একসময় মনে হলো বনের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে। আমার সামনের লোকটি সেই দিকেই চলতে লাগলো, কিন্তু পরেই বুঝলাম জঙ্গলের মধ্যে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। সেখান থেকে ভেসে আসছে তালে তালে বাড়তে থাকা ঢোলের নিনাদ। একসময় জায়গাটা পুরোপুরি দেখা গেল। ফাঁকা জায়গাটায় একত্রিত হয়েছে বেশ কয়েকজন সাঁওতাল উপজাতির লোকজন। এই বন ও পাহাড়ে এদেরই বসবাস। আমি একটা গাছের আড়ালে এসে দাঁড়ালাম। ফাঁকা জায়গাটার মাঝামাঝি পোতা রয়েছে একটা কাঠের স্তম্ভ। জিনিসটার আগা গোড়া খোদাই করা আছে নানা রঙের চিত্র বিচিত্র নকশা। স্তম্ভটার মাথার কাছে চোখ পড়তেই এক মুহূর্তের জন্য ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। সেখানে কাঠ খোদাই করে বানানো হয়েছে কোনো হিংস্র পাখির মাথা। এরকমের স্তম্ভকে বলা হয় টোটেম পোল। উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ান উপজাতিদের মধ্যে এর প্রচলন আছে জানি, কিন্তু এই জিনিস এখানে দেখতে পাবো তা ভাবিনি। কাঠে খোদাই করা পাখির মাথাটা তার হিংস্র চোখ দিয়ে যেন আমাকেই দেখছে। জায়গাটার পরিবেশ আমায় মোহচ্ছন্ন করে তুলেছিল। খেয়াল হতেই দেখি আমি যে মুখোশ পরা লোকটার পিছু নিয়ে এখানে এসেছি সে এখনো স্তম্ভের কাছে দাঁড়িয়ে রয়েছে। এক বুড়ো সাঁওতাল এগিয়ে এসে লোকটির মুখ থেকে মুখোশটা খুলে নিল, আর তখনই মশালের আলো এসে পড়ল তার মুখে। কিন্তু এ কাকে দেখছি আমি? মূর্তির সামনে দাঁড়ানো লোকটা আর কেউ নয়, সে সুধন্য। ভাবলে সিন মুখে সুধন্য তাকিয়ে রয়েছে কাঠের স্তম্ভটির দিকে। একটা সন্দেহ অনেকক্ষণ ধরেই আমার মনে উকি মারছিল। সুধন্য কোনো এক গঙ্গাদেবের পর্বের কথা বলছিল। আমার নিশ্চিতভাবে মনে হচ্ছিল এই কাঠের স্তম্ভটি সেই গঙ্গাদেবেরই মূর্তি। এরই পুজো চলছে এখানে। তা না হয় হচ্ছে, কিন্তু তাহলে সুধন্য এখানে এলো কেন? এসব ভাবতে ভাবতেই সুধন্যের মুখের ভাবের কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। যেন চেতনা ফিরে পাচ্ছে সে। সহসা সে হাত বাড়ালো সামনের দিকে। বুড়ো সাঁওতালটা তার এগোনো হাতে কিছু একটা জিনিস তুলে দিল। হঠাৎই আমি চমকে উঠলাম মোরগের তীব্র কর্কশ ডাকে। চোখ তুলে তাকাতেই দেখি সকালের দেখা সেই কালো মোরগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একটি লোক। সুধন্যর হাতে উঠে এসেছে হামানদিস্তার মতো দেখতে একটা বেশ পালিশ করা পাথর। মোরগটাকে তখন রেখে দেওয়া হয়েছে কাঠের স্তম্ভের গোড়ায়। সহসা সুধন্য যা করল তা দেখে আমি প্রায় আর্তনাদ করে উঠেছিলাম। স্তম্ভের নিচে রাখা মোরগটার মাথায় বারংবার হাতের পাথরটা দিয়ে আঘাত করতে লাগলো সে। এভাবেই পরপর 5টা মোরগের বলি দেবার পর সুধন্য উঠে দাঁড়ালো। তার চোখে মুখে তখন ফুটে উঠেছিল এক অদ্ভুত বন্য হিংস্রতা। আমার চোখ কেমন ভারী হয়ে আসছে, মাথাটা কেমন হালকা লাগছে, চোখ ভারী হয়ে আসছে আমার। জ্ঞান হারিয়ে লুকিয়ে পড়ার মুহূর্তে অনুভব করলাম
যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে নিচে আছড়ে পড়ছি আমি। তারপর আর কিছু মনে নেই আমার। সেই অভিশপ্ত রাতে জ্ঞান হারাবার পর যখন হুঁশ ফিরেছিল, তখন আমি শুয়ে আছি বন জ্যোৎস্নার বৈঠকখানার তক্তপোষে। একটা নাম না জানা পাখি এক টানা ডেকে চলেছে। মাথায় তীব্র যন্ত্রণা, হাঁটুর নিচের থেকে পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মুখ ঘুরিয়ে ডান দিকে দেখতেই সুধন্যকে দেখতে পেলাম। অচৈতন্য হয়ে সে পড়ে আছে উল্টো দিকের ডিভনের ওপর। ধর্মড়িয়ে উঠতে গিয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠে আবার শুয়ে পড়লাম। উঠবেন না বাবু, শুয়ে থাকুন, আপনি বেশ জখম হয়েছে। ঈশ্বরের গলা শুনে চমকে উঠলাম। সুধন্যর কি হয়েছে? ওকে কি করেছো তোমরা? অনেক কষ্টে জিজ্ঞাসা করলাম আমি। আমরা কিছুই করিনি। আপনার বন্ধু পুরোহিতের মুখোশ ও বলির জন্য রাখা মোড়ক চুরি করেছিল। ইতি গঙ্গাদেবের পর্বে বাধা পড়েছিল। গঙ্গাদেব নিজেই নিজের মুখোশ ফেরত নিয়েছেন আর নিজের পর্ব সম্পূর্ণ করেছেন। আমার আর কোনো কথা শুনতে ইচ্ছে করছিল না। সুধন্য আমার কথাই এখানে এসেছে। এখন ওর কিছু হলে আমি ওর বাবাকে কি জবাব দেব? সেদিন রাতের দিকে সুধন্যের জ্ঞান ফিরেছিল। পরদিন সকাল হবার পর দেরি করিনি, ওকে নিয়ে সোজা দিনাজপুরের বাস ধরেছিলাম। সুধন্যর ঘটনাটা এখানেই শেষ হলে বোধহয় ভালো হতো, কিন্তু দুঃখের বিষয়ে তা হয়নি। মেঘাতুবুরু থেকে ফেরার পর প্রায় বছর ঘুরে গেছে, আর এই একটা বছরে সুধন্য পরিণত হয়েছে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ এক মানুষে। তার ঠিকানা এখন শিলিগুড়ির এক মানসিক প্রতিবন্ধী চিকিৎসালয়ে। আর যে জিনিসটা সে সারা দিন বুকে আঁকড়ে বসে থাকে তা আর কিছুই না, মেঘাতুবুরুর আদিম জনগোষ্ঠীর আরাধ্যা দেবতা গঙ্গাদেবের মুখোশ। আমার পরিষ্কার মনে আছে, বন জ্যোৎস্না ছেড়ে বেরোবার আগে আমি ওটাকে জঙ্গলের ভেতরে ফেলে এসেছিলাম, কিন্তু কি করে সেটা আমার অলক্ষ্যে দিনাজপুর অব্দি পৌঁছালো তা আজও আমার কাছে অজানা।